বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমি তো ভিলেন হতে এসেছিলাম, মানে আলাদাভাবে যে হিরো হব বা এই স্বপ্নই কোনোদিন আমার ছিল না। এমবিএ ছেড়ে দিয়ে বাই চয়েস আই চোজ টু বিকাম অ্যান অ্যাক্টর। রোজারিও, গোমস, ডিকস্টা এইসব রোল ইনিশিয়ালি পেতাম, তখন আমার খুব খারাপ লাগতো। রামগোপাল বর্মার সাথে যখন হ্যালো বলতে যাচ্ছি, উনি আমাদেরকে তাকালেন, আমার মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেলেন। তো এটা পার্ট অ্যান্ড পার্সেল, মানে যেরকম অ্যাডুলেশন আছে সেরকম ইনসাল্টও আছে, আবার সেরকম স্ট্রাগলও আছে, সবটাই আছে। তোমাকে যারা চেনে, যারা তোমার আশেপাশে, যারা তোমার টেকনিশিয়ান, যারা তোমাকে তৈরি করেছে, যারা লিখছে, তাদের ছোট করো না, তাদের নিজের স্টারডম কোনোদিন দেখিও না, কারণ তোমার স্টারডমের পেছনে ওদেরও বড় অবদান আছে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার আলাদা করে পরিচয় দিতে হয় না, সিনেমা থেকে সিরিয়াল সকলেই চেনেন, অভিনেতা ভরত কল। দাদা কেমন আছো? খুব ভালো। আর টলি টাইমের দর্শকদের জানাই শুভেচ্ছা। সামনে পুজো, পুজো যাতে ভালো কাটুক, ভালো থাকবেন, এইটা আর কি। এমনি ভালো আছি, খুবই ভালো আছি। 30 বছরের অভিনয়ের জীবন তোমার, অনেকটা সময় কাটিয়ে ফেলেছো। আমি যদি তোমার জার্নিটার কথা জিজ্ঞেস করি, মানে এই 30 বছরের জার্নিটা কেমন ছিল? দেখো, জার্নি একটা অভিনয় জগতে বা একটা অভিনেতার জীবনে একটা স্ট্রাগল বলে একটা কথা থাকে, সেটা আমার পার্সোনালি মনে হয় যে সেটা সারা জীবনের সঙ্গী বা সাথী। ভালো দিন খারাপ দিন সবটা মিলেমিশে যখন শুরু করেছিলাম জানতাম না যে এত দূর আসতে পারবো। ঠাকুরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, এবং ডেফিনেটলি একটা যারা আমাদের প্রডিউসার গোষ্ঠী আছে, যারা চ্যানেলের লোকরা আছে, ডেফিনেটলি তারাও ভালোবেসেছেন, দর্শকরা ভালোবেসেছেন। এতগুলো বছর আমি এই কিছুদিন আগে লাস্ট মান্থ আমি বাংলাদেশ গেছিলাম, ওপার বাংলার মানুষের কথা বলি, মানে তারা শ্রীময়ী বলতে, মানে উপল শ্রীময়ী, মানে এতগুলো কাজ করেছি, এত ছবি করেছি, হঠাৎ করে মানে যেহেতু টেলিভিশন একটা একটা ওয়েভের মতন হয়, মানে একটা চরিত্র পপুলার হয়ে গেলে তখন তারা ভরত কল ভুলে যায়, আবার উপলকে মনে রাখে, আবার 6 মাস হয়ে গেলে ওই উপলও চলে যায়, আবার কোনো একটা নতুন চরিত্র হয়তো লক্ষ্মী কাকিমা হয়তো দেখতে পেল, তখন হয়তো ওই সোমশঙ্কর ওইটাই নাম হয়ে গেল। বাট আমি বলবো যে আমি এবং আমার যারা সমবয়সী বা সময় যারা আমার সাথে কাজ করেছেন, আমরা খুব লাকি। তখন মানে এখন মানে ওপার বাংলা গেলে, এপার বাংলা যে কোনো জায়গা, মেদিনীপুরি ঢুকি বা ঝাড়গ্রামই যাই বা বর্ধমান যাই, আসানসোল যাই, যেখানেই যাই, লোকে কিন্তু ভরত কল হিসেবে চেনে। চরিত্র মানে ডেফিনেটলি বলেন যে আচ্ছা আপনাকে শ্বশুরবাড়ি জিন্দাবাদে দেখেছিলাম, প্রতিবাদে দেখেছিলাম, এমএলএ ফাটাকেশ্বরে দেখেছিলাম, কিন্তু তার পাশাপাশি যেটা অ্যাচিভমেন্ট আমি বলবো সেটা হচ্ছে ভরত কল অ্যাজ আ আইডেন্টিটি, নিজের নাম ধরে ডাকার একটা ভালোবাসা, একটা মজা, সেটা আলাদা আলাদা। ডেফিনেটলি স্ট্রাগল আছে, অনেক পরিচালকের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, রবি কিনাগি, এদের মধ্যে সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, অনেক পরিচালকদের সাথে কথা মানে কাজ হয়েছে। যারা নতুন আসছে, সুজিত পাইন একটা ছবিতে করছে, সেই ছবিতেও আমি আছি। বাবুদার সাথে 2খানা ছবি হয়ে গেল, মানে 2টো ফেলুদা হয়ে গেল। হত্যাপুরীতে কাজ চলছে, আর এর আগে আমি বাদশাহী আংটি করেছিলাম। ফলে আমি বলবো আই বিন ভেরি লাকি। ঋতুদার সাথে আমি কাজ করেছিলাম, ঋতুপর্ণ ঘোষের সাথে আমি একটি ছবি করেছিলাম, খেলা। অপর্ণা সেনের সাথে কাজ করেছি মিস্টার মিস দাইয়েরে। ওইদিকে হিন্দিতে যদি দেখি তাহলে বিশাল ভারদ্বাজের 7 খুন মাফ ছিল, প্রদীপ সরকারের সাথে লাগা চুনরি মে দাগ ছিল, ফোঁক বলে রামগোপাল বর্মার একটা ছবি ছিল, রাজেশ গাঙ্গুলির একটা ছবি ছিল ব্লু অরেঞ্জেস বলে, সুদীপ্ত চট্টোপাধ্যায় মানে সঞ্জয় দত্ত প্রডিউস করেছিল, সঞ্জয় গুপ্তা, সঞ্জয় দত্ত, পাঙ্খ বলে, তাতে বিপাশা বাসু ছিল। অনেক অনেক কাজই করা হয়েছে, অনেক পথ চলা হয়েছে, শেষ নেই। বলতে গেলে লিস্ট বলতে গেলে সকাল হয়ে যাবে। প্রচুর ছবি, প্রচুর সিরিয়াল, মানে অগণিত বলা যায়। কিন্তু আমি যদি শুরুটা জিজ্ঞেস করি তোমার, মানে অভিনয়ে আসা কিভাবে?
আমি লেকগঞ্জে আমার জন্ম এবং লেকগঞ্জে আমি মানুষ হয়েছি। তখন আমাদের পরিচালক পিনাকি চৌধুরী আমার প্রতিবেশী ছিলেন আর কি। তো হঠাৎ একদিন কি হলো, খুব দম জুটিয়ে আমি বললাম না আজকে যাবো উপরে। তখন আমি MBA পড়াশোনা করছি যাদবপুর ইউনিভার্সিটিতে। তো আমাদের ইভিনিং ক্লাস হতো, আমি 12টা নাগাদ ওনার বাড়িতে উঠে এলাম, দরজা নক করলাম, উনি দরজা খুললেন, বলে হ্যাঁ রে তুমি এসো। আমার বাবাকে চিনতেন, আমি পিনাকি চৌধুরীকে বাবলু কাকু বলে ডাকতাম। তো আমি বাবলু কাকু আমি অভিনয় করতে চাই। বলে ও বাবা, তোমার বাবা জানে? তো আমি না জানাইনি, মানে আগে কাজ পাই তারপর জানাবো, যদি কাজই না পাই তাহলে জানিয়েই বা কী করবো। তো উনি তখন একটা হিন্দি সিরিয়াল করছিলেন, আমাকে তাতে কাজ দিলেন, করলাম। এবং এখানে বলি একটা মজার ঘটনা, যে আমি যখন প্রথম দিন স্ক্রিপ্ট পাই তখন তো বাউন্ড স্ক্রিপ্ট হতো। ওই স্ক্রিপ্টটা নিয়ে আমি, বেনুদা আমার বাড়ির উল্টো দিকে থাকতো, মানে সব্যসাচী চক্রবর্তী। তো আমি বেনুদার বাড়িতে যাই, আমি বেনুদা এই স্ক্রিপ্টটা পেয়েছি, একটা কাজ পেয়েছি, আমি জানি না কীভাবে বলবো। কেন কেন কি বলে, কেন কীভাবে বলবে মানে কি, মানে তুমি যেইভাবে নর্মালি কথা বলো সেইভাবে কথা বলবে। তো সেই অর্থে দেখতে গেলে বেনুদা ছিলেন আমার প্রথম গুরু, মানে যিনি আমাকে গাইড করলেন যে নর্মালি মানুষ যেভাবে কথা বলে তুমি সেভাবেই কথা বলবে, তোমার ওই সংলাপ পড়ে যেভাবে তোমার মনে হবে যে তুমি কথা বলতে, সেইভাবেই কথা বলো। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। এই দিয়ে শুরু। তারপরে পিনাকিবাবুরই আরও 2-3টে কাজ করতে করতে ওই যা হয় কাজের একবার, তখন তো এতগুলো চ্যানেল ছিল না, তখন বা ছিল দূরদর্শন, বা ছিল NFDC-র ছবি, বা ছিল ফুল লেন্থ ফিচার ফিল্ম। সো এই স্ট্রাগল থেকে শুরু হলো, এবার আস্তে আস্তে চ্যানেলও আসতে শুরু করলো। সব থেকে প্রথমে এলো জি বাংলার আলফা বাংলা ছিল, আলফা বাংলার আগেও জি হিন্দিতে 2 ঘন্টা করে ওরা বাংলা শো করতো, সেখান থেকে শুরু। তারপরে আলফা বাংলা, তারপর 98-এ ETV হলো, তখন আমরা হায়দ্রাবাদ গিয়ে কাজ করতাম রামোজি ফিল্ম সিটিতে। তারপরে ওরা এখানে প্রোডাকশন দিতে শুরু করলো, ওই পথ চলা। আচ্ছা, এই যে তোমার 30 বছরের জার্নি, মানে পর্দায়, মানে বাংলা সিনেমার কথা যদি বলি, নায়িকাটা তো তোমাকে পর্দায় ভয় পেতো, মানে তুমি পর্দায় আসা মানে সবার একটা গুরুগম্ভীর বিষয় হয়ে যেত। তো ভিলেনের চরিত্রটা তুমি কতটা মানে এনজয় করতে? দেখো, অনেককে অনেকবারই বলেছি, আবারও বলি, যে আমি কিন্তু কোনোদিন হিরো হতে আসিনি, মানে আমি হিরো হওয়ার চেষ্টাও করিনি। আমি কুরবানি বলে একটা ছবি দেখেছিলাম, ফিরোজ খান ডিরেক্টর ছিলেন, আর শক্তি কাপুর ওখানে মেইন ভিলেন ছিল। আমার না শক্তি কাপুরকে দেখে খুব ড্যাশিং আমার মনে হতো, আর রঞ্জিত ছিলেন তখন, তো এরা খুব টানতো। ফলে আমি তো ভিলেন হতে এসেছিলাম, মানে আলাদাভাবে যে হিরো হব বা এই স্বপ্নই কোনোদিন আমার ছিল না। ফলে যখন আমি টেলিভিশনের কাজেও ঢুকলাম, আমি সবসময় নেগেটিভ কাজগুলো খুঁজতাম আর খুব এনজয় করি, কারণ ওই নেগেটিভিটি তো মানুষ নিজের জীবনে আনতে পারে না, মানুষ নিজের জীবনে একটা অন্য রকম থাকে, কিন্তু নিজেকে প্লে করা খুব ডিফিকাল্ট। মানে একটা ভালো মানুষ হয়ে থাকা খুব ডিফিকাল্ট। একটা ভিলেনের অ্যাডভান্টেজ আছে, অনেকগুলো মানে ভঙ্গি করে তুমি কিন্তু বেরিয়ে যেতে পারো। তো এইটা ছিল ডেফিনেটলি, অনেকগুলো মানে বাংলা ছবিতে অনেকগুলো মানে জিনিস করেছি যেটা মানুষের রিয়েল লাইফে কোনোদিনই করার কথা না। তো দর্শক দেখেছিনি প্রতিবাদ, অনেকগুলো ছবিতেই, মানে অন্নদাতা, সেখানেও মানে যে জিনিসগুলো করার কথা না সেগুলো মানে মানুষ অনেকগুলো ট্রায়াল এরর মেথডে করে নেয়, হিরোইন তোমার না তাও তুমি তাকে টানার চেষ্টা করো। তো হয়েছে, বাট ইটস বিন আ গ্রেট জার্নি, এইটুকু বলতে পারি। চরিত্রে এই যে ভিলেন হয়ে নায়িকাদের তুলে নিয়ে যাওয়ার একটা বিষয় থাকতো, তো এইরকম কোনো ঘটনা, মানে কোনো ছবির কোনো সিন অফ ক্যামেরার যদি ঘটনা কিছু বলো। দেখো, অফ স্ক্রিন বলবো না, আমি অন স্ক্রিনই বলবো। আমার সেই সময়টা শ্রীলেখার আমি অনেক পুরনো বন্ধু, মানে অনেক অনেক বছরের বন্ধু। সেই সময়টা আমাদের একটা টেলিভিশন সিরিয়াল করতে গিয়ে কিছু রিলেশন খারাপ হয়ে গেছিলো, কথা বলা বন্ধ ছিল। মজার ঘটনা হচ্ছে, অন্নদাতা রবি কিনাগি ডিরেক্টর, এবং আমরা উড়িষ্যায় শুটিং করছি। এবার একটা সিন ছিল যেখানে আমি শ্রীলেখাকে রেপ করার অ্যাটেম্প্ট করছি, আর সেখানে বুম্বাদা ঢুকবে, বুম্বাদা ঢুকে তারপরে যেরকম হয় আর কি, ভিলেন মার খায়। তো আমার এখনও মনে আছে সেই সিনটা, আমরা অনেক এলাবোরেট সিন ছিল, আমরা শ্যুট করছি, অথচ শট শেষ হচ্ছে, চমকো ছড়ুঙা নেই এইসব চলছে, হঠাৎ করে কাট হলো, এরপর আমি ওই অন্যদিকে মুখ করে চলে যাচ্ছি, শ্রীলেখা অন্যদিকে মুখ করে চলে যাচ্ছে।
আবার যখন শর্ট দিতে আসছি তখন কিন্তু আবার যেটুকু দরকার সেটুকু আলোচনা করছি, কিন্তু তার বাইরে কথা বন্ধ। আর অফ শুটিং মিঠুনদার সাথে আমার ক্যারিয়ারে আমার মনে হয় 14-15খানা ছবি। তার মতন আড্ডা দিতে পারে এবং তার মতন এনসাইক্লোপিডিয়া আমার মনে হয় না ভারতবর্ষে কেউ আছে। মানে আমরা মানে তাকিয়ে থাকতাম কখন ডাকবে, এই ভর্তা হয় এদিকে, ওই যে আড্ডা এবার শুরু হলো এবং পুরনো হিন্দি ছবি বলো বাংলা ছবি বলো তার যে ওই গল্পগুলো শুরু হতো, সেটা মিঠুনদা থেকে যেরকম অভিনয় শেখার জায়গা আছে সেরকমই আড্ডা মারার জন্যে মিঠুনদার চেয়ে বেটার কোম্পানি খুব কম পাওয়া যাবে। 30 বছরের অভিনয় জীবন, তুমি বললে যে সব অভিনেতাদের অভিনেত্রীদের একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। তুমি এমবিএ করতে করতে অভিনয়ে আসা, তো শুরুর দিকে কি বাড়ি থেকে সাপোর্ট পেয়েছিলে? দেখো আমার বাবা না, বাবার ওই একমাত্র ছেলে বলে কথা, বাবা মন থেকে মেনে নিতে পারেনি, কারণ আমি সেকেন্ড ইয়ার এমবিএতে গিয়ে আমি ড্রপ আউট করলাম। 3 ইয়ার্সের ডিগ্রি কোর্স এখনও যাদবপুরে হয়, 6টা 20 থেকে 9টা অবধি আমাদের ক্লাস হতো। তো সেটা আমার বাবার ইচ্ছে ছিল যে আমি এমবিএটা কমপ্লিট করি। তো অনেক সময় জিজ্ঞেস করা হয় না যে কোনো চয়েস ছিল না বলে কি আমি এখানে এসেছি, না, আমি অভিনয়টাই করতে চেয়েছিলাম বলে আমি এসেছিলাম, বলে আমার ওই চেষ্টাটা আমার আমার প্যাশনটা এত বেশি ছিল যে আমি সারভাইভ করে গেলাম। আমি আজকের দিনও রেলেভেন্ট, 30 বছর পরেও আমি রেলেভেন্ট। এটা এই জন্যেই কারণ আমি এমবিএটা ছেড়ে মানে হয়তো চাকরি করতাম, আমেরিকা চলে যেতাম, দুবাইয়ে থাকতাম, কিন্তু সেটা আমি হতে চাইনি, কারণ আমার বাবার নিজের ইন্ডাস্ট্রি ছিল, আমাদের কারখানা ছিল, 3খানা কারখানা ছিল। আমি বাবাকে বলে দিয়েছিলাম যে আমি 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 এসব করতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি পারবোই না। আমি কিন্তু ক্লাস 12, যখন আমি ক্লাস 12 পড়াশোনা করি তখন থেকে বাবাকে হেল্প করি বিজনেসে, কিন্তু আমি সেটা করব, আজীবন সেটা করব, সেটা আমি কোনোদিনই মেনেই নিতে পারিনি। কারণ আমি অভিনেতা হতেই আমার মনে হতো যে আমার জন্ম হয়েছে, আমি অভিনয়ই করব। ফলে সেই নিয়ে আমি স্ট্রাগলটা শুরু করলাম। আমি না বাবার ব্যবসা করতে চেয়েছিলাম, না অন্য কিছু করতে, না ফাইনালি ওই আর কি মানে এমবিএ ছেড়ে দিয়ে বাই চয়েস আই চোজ টু বিকাম অ্যান অ্যাক্টর, এই চয়েসটা ছিল। আর আমি বলবো যে একটা বেসিক শিক্ষা যে কোনো ফিল্ডে লাগে, মানে সেটা অভিনয় জগতেও লাগে। মানে তোমার শিক্ষার সাপোর্ট থাকলে, এবং প্রত্যেক কটা যারা তোমাদের দর্শক তাদের দিয়ে বলতে চাইব যে বেসিক এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে কোনোদিনই নেগলেক্ট করো না। সেটা তোমাকে ইন এ লং রান হেল্প করবে, কারণ সেই ডিসিপ্লিনটা তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি যে কোনো সিচুয়েশনকে ফেস করতে পারবে, এটা খুব ইম্পর্টেন্ট। এমবিএ করতে করতে আসা, মানে এই প্রফেশনটা তো অনেকেই বলে যে আনসার্টেন লাইফ, মানে কী হবে পরবর্তীকালে, এতদূর জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সেটার একটা ভয় থাকে। তোমার এই ভয়টা কোনোদিন করেনি যে অভিনয়টা নিয়ে কত দূর এগোতে পারবে? মানে এই যে 30 বছরের জার্নি, এটা তো অনেক দিনের জার্নি, মানে শুরুর দিকে কি ভেবেছিলে? দেখো, একটা কমফর্ট লেভেল ডেফিনেটলি বলবো যে আমার বাবা ওয়াজ ভেরি ওয়েল এস্টাবলিশড। মানে আমার কোনো দিনই ওই বাবার হাত যতদিন মাথার উপরে ছিল আমার কোনোদিনই ইনসিকিওর, আর আমি নেচারেও কোনোদিনই ইনসিকিওর নই। মানে আমি কেউ কাজ পেলেও আমার কাছে কাজ নিয়ে আমি ইনসিকিওর হয়ে গেলাম, সেটা আমার কোনোদিনই ছিল না। এবং আমার যারা যারা আমার পাশাপাশি ছিলেন অনেক মানুষেরই আমি আলাপ করে দিয়েছি পিনাকি চৌধুরীর সাথে, কোনোদিন ভাবিনি যে আচ্ছা ও ঢুকলে কি আমার কাজটা খেয়ে নেবে। কারণ আমি জানি এই 4 আঙুলটা না খুব ইম্পর্টেন্ট, মানে আমার কপালে যেটা লেখা আছে সেটা আমি পাবো, তার জন্য চেষ্টা তো করতেই হবে। মানে ভাত পড়ে আছে অটোমেটিকলি তো মুখে যাবে না, তোমাকে সেইটুকু হাত ধুয়ে বসে খেতে হবে, সেটা তো থাকবেই। কিন্তু ইনসিকিওর আমি কোনোদিন ছিলাম না, এবং আমি জানতাম যে যে করে হোক আমাকে সারভাইভ করতে হবে, সারভাইভ আমি পারবো। মানে যদি না তখন অভিনেতা হতাম, তখন হয়তো অন্য কিছু ভাবতাম, কিন্তু বেকার বসে থাকতাম না, এইটুকু আমি জানি। আর যখন ঠিক করেই নিয়েছিলাম অভিনয় করব, তখন মানুষকে প্যাশনেটলি সেই ড্রিমটাকে ফলো করতে হয়। তার মধ্যে একটা সততা লাগে, তার মধ্যে তোমার একটা চেষ্টা থাকে। উর্দুতে একটা শব্দ আছে যেটা আমার খুব ফেভারিট, শিদ্দত। মানে ইউ নিড টু হ্যাভ দ্যাট ইন্টেনশন, ইউ নিড টু হ্যাভ দ্যাট রাইট মোটিভেশন টু কিপ ইউ মোটিভেটেড।
ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসছে বা যারা তোমার এখান থেকে অভিনয় শিখে পরবর্তীকালে পর্দায় তাদের দেখা যাবে, নিউ কামার যাদের বলা হয়, যারা নতুন কাজ করছে, তুমি যখন নিউ কামার ছিলে তখন এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেটা খুব খারাপ লাগার বা যেটা তোমার খুব মনে থাকবে? ডেফিনেটলি অনেকগুলোই আছে, একটা না, অনেকগুলো আছে। ইনিশিয়াল পার্টে বাবলু কাকু অনেকটাই, মানে পিনাকি চৌধুরী অনেকটাই গার্ড করে রেখেছিলেন। তারপরে যখন আমি মার্কেটে অনেকগুলো পরিচালকদের মুখোমুখি হলাম, তখন ডেফিনেটলি ভাষা নিয়ে একটা প্রবলেম ছিল। আবার একটা হিন্দি কাজ করতে গিয়ে একজন পরিচালক, আমি এখন নাম নেব না, খুব সিনিয়র, খুব সুপারহিট ছবি দিয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড করা ছবি দিয়েছেন। তো একটা আর্টিস্ট, একটা হিন্দি শব্দ, ওই স্ট্রিলিং পুলিংয়ের একটা প্রবলেম হয়, কি কার প্রবলেম হয়, তো সেটা আমি ওনার কানে গিয়ে বললাম, স্যার এই জায়গায় না উনি ভুল হিন্দি বলেছেন। তো আমি বুঝতে পারিনি, ওনার প্রডিউসার পাশে দাঁড়িয়েছিলেন, উনি আমার দিকে তাকালেন, বলে তোমাকে যে কাজের জন্য টাকা দেওয়া হচ্ছে তুমি সেই কাজটা করো, তুমি কি এখানে হিন্দি কোচ, নিজে কাজ করো। এবং পুরো ইউনিট শুনছিল, খুব ইনসাল্টেড ফিল করলাম। মনে হলো যে এই প্রজেক্টটা আমারও, এই প্রজেক্টে যদি কেউ ভুল হিন্দি বলে সেটাই তো টেলিকাস্ট হবে। তো কিন্তু সেটাকে ঠিক স্পিরিটে নেওয়া হলো না। তখন বুঝতে পারলাম যে সব কথা সবার সামনে বলা যাবে না, মানে তোমাকে একটু, মানে ঠিক আছে, একটু নিজের মধ্যে থাকতে হয়। এরকম অনেক ইনসিডেন্টই আছে। যখন শুরু করেছিলাম তখন ভাষার উপরে এই দক্ষতাটা ছিল না, ফলে আমার ক্লাসটাকেও আমি নাম দিয়েছি ক্লাস অফ সার্ভাইভাল অর দি আর্ট অফ সার্ভাইভাল। কারণ আমি আজও বাংলা পড়তে পারি না, এটা কোনো গর্বের বিষয় না, মানে আমার পক্ষে ডেফিনেটলি লজ্জার বিষয়। কিন্তু আমার ফর্মেটিভ ইয়ার্সে আমার ক্লাসে আমাকে বাংলা কোনোদিনই পড়ানো হয়নি। ফলে বাংলা, যেহেতু আমি লেকগঞ্জে জন্ম, একটা বাঙালি বন্ধু বান্ধবদের মধ্যে মানুষ হয়েছি, আমি ভাষা, এবং যখন থেকে জানতাম যে এটাই আমার রুজি রুটি হবে, তখন থেকে আমি আরও কনসেন্ট্রেট করব, আরও কনসিয়াসলি আমি চেষ্টা করলাম যে যাতে আমার বাংলাটা ভালো হয়। তো অনেকগুলো ডিফিকাল্টি ইনিশিয়াল পিরিয়ডে আমি ফেস করেছি, তাই জন্য ওই রোজারিও, গোমস, ডিকস্টা এইসব রোল ইনিশিয়ালি পেতাম, তখন আমার খুব খারাপ লাগতো। এখানে একটা মানুষের অবদান আমার জীবন আমি ডেফিনেটলি বলবো, তার নাম হলো লীনা গাঙ্গোপাধ্যায়। লীনা গাঙ্গুলির একটা অবদান আছে। আমার মনে হয় আমার ক্যারিয়ারকে যদি কেউ মানে ইন্ট্রোস্পেক্ট আমিও করি যদি, বা কাটাছেড়া যদি করা হয়, তাহলে পুণ্যিপুকুরের আগে অবধি ভারত কল একটা অন্য ভারত কল ছিল। লীনা গাঙ্গুলি যবে থেকে আমাকে কাস্ট করলেন, আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর আর বাংলা ভাষায় আমার মনে হয় আমার দক্ষতা বেড়েছে। কারণ লীনাদির সেই লেখা, লীনাদির ওই প্রেজেন্টেশন, লীনাদির পণ্যিপুকুর থেকে শুরু করে এই ছেলেটা বেলবেলেটা, দেশের মাটি, তারপরে ফাগুন বউ, মানে যে কটা আমি কাজ করেছি, গাছকৌটো, মানে সবটাতেই উনি একটা ক্যারেক্টার স্কেচ এত সুন্দর করে দিতেন। এবং লীনাদির সংলাপের তো কোনো তুলনাই হয় না, মানে ওটা একবার শুনতে হয়, আমার অন্তত একবার শুনতে লাগে, তারপরে আমার আর কোনোদিন কোনো অসুবিধা হয়নি। তো ওনার লীনা গাঙ্গুলির আমার জীবনে একটা স্পেশাল জায়গা সারা জীবন থেকে যাবে। অডিশন যারা দেবে বা অডিশন যারা দিতে আসছে, তাদের অনেকে মানে রিজেকশন যে শব্দটা হয়, যে না ওকে এইভাবে নিতে হবে বা ওর জন্য এই অভিনয়ের জায়গাটা ঠিক করতে হবে। তো তোমার ক্ষেত্রে তুমি যখন শুরুর দিকটা শুরু করেছিলে তোমার অভিনয়ের, রিজেকশন বা রিজেক্ট হতে হয়েছে? অনেকবার। এটা তো তুমি ক্যারিয়ারের বিগিনিংয়ে বলছো, ক্যারিয়ারের বিগিনিংয়ে তো রিজেক্ট হয়েছি। তারপরে যখন আমি বম্বে গেছি, আমি 2006 জানুয়ারিতে, 2006 থেকে 2014 আমি বম্বেতে ছিলাম। আমি এমনও দিন গেছে যেখানে আমি 20-22খানা ऑडिशन দিয়েছি। এবং বলতো বাহ স্যার আপনি পেলে কাম কিয়া क्या? তখন আমি বলতাম हाँ আমার তো 60খানা ছবি হয়ে গেছে। আচ্ছা किस भाषा में? बांग्ला में। अच्छा बांग्ला में हुआ, अच्छा अच्छा अच्छा। टेलीविजन? मैं बहुत टेलीविजन किया, 50-60 हज़ार एपिसोड किया। ছিটকে পড়তো, কিন্তু ওই কাজটা কোনো দিন পেতাম না। এমন হয়েছে বাড়ি ফিরে গেছি, কেঁদেছি, বিকজ ওই 150 জনের পেছনে লাইন, সেই লাইনে দাঁড়িয়ে তুমি ওয়েট করছো তোমার জন্য, 4 বার চা খেলে 5 বার চা, কতবার চা খাবে, অনেক রিজেকশন ফেস করতে, অনেক, মানে এমনও হয়েছে যে ফুক সাকসেসফুল হলো, পার্টি হলো, আমাকে রামগোপাল বর্মার চিফ অ্যাসিস্ট্যান্ট আমাকে ডেকে পাঠালেন, JW ম্যারিটে পার্টি হবে, তুমিও এসো।
আমি গেছি সেজে গুজে, এবং রামগোপাল বর্মার সাথে যখন হ্যালো বলতে যাচ্ছি উনি আমাদেরকে তাকালেন, আমার মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেলেন। তো এটা পার্ট অ্যান্ড পার্সেল, মানে যেরকম অ্যাডুলেশন আছে সেরকম ইনসাল্টও আছে, আবার সেরকম স্ট্রাগলও আছে, সবটাই আছে। যারা নতুন শুরু করে তারা প্রথম একটা, অনেকের ক্ষেত্রেই আছে যে প্রথম একটা ধারাবাহিক বা প্রথম একটা সিনেমা করার পর তাদের কিছু সময়ের জন্য হারিয়ে যায়। মানে একটা ধারাবাহিকের পর তাদের আর অনেক সময় দর্শকরা বলেন অমুক অভিনেত্রীকে দেখা যাচ্ছে না, উনি হারিয়ে গেছেন। তো এই যে যারা শুরু করবে বা নতুনভাবে যারা আসছে, তারা এই যে অনেকেই তো ভাবতে পারে যে একটা ধারাবাহিক করার পর কি আরেকটা ধারাবাহিক পাবো, বা শুরুর দিকে এই যে কাজ পাওয়া, এটা নিয়ে কি কোনোদিন অসুবিধা হয়েছিল? আমার হয়নি, কারণ আমি আমার কেন হয়নি সেটা বলছি। আমি তো ডে ওয়ান থেকে ক্যারেক্টার রোল করেছি। এই অসুবিধেগুলো নর্মালি হয় যারা হিরোইন হয়ে লঞ্চ হয় বা যারা হিরো হয়ে লঞ্চ হয়, তাদের অনেক কিছু স্টেকে থাকে। এবং এটা বলাটাও জেনারিক আমরা কোনোদিনই বলতে পারবো, জেনারিক বলে আমাদের কেস স্টাডিতে কিছু হয় না। এমনও তুমি অভিনেতা পাবে যারা ধরো 2002-03 শুরু করেছে, আজকের দিনেও তারা হিরোই করছে। ধরো ঋষি কৌশিকের কথা বলি, ব্যাক টু ব্যাক যখনই করেছে অ্যাজ এ হিরোই করেছে, তাই না? তো জেনারিক তুমি একটা স্টেটমেন্ট আমাদের ক্ষেত্রে কাজ করে না। এবং তৃণা, সে খোকাবাবু করলো, ব্যাক টু ব্যাক খড়কুটো করলো, সুপারহিট হয়েছে, দুটোই সুপারহিট শো। সেরকমই আমাদের নীল আমাদের কৃষ্ণকলি করেছে, তার আগে অনেকগুলো সিরিয়াল করেছে, ওমা করছিল, এবার একটা স্টারের একটা নতুন শো করতে চলেছে। ফলে এটার না কোনো যে জেনারেলাইজ তুমি করতে পারবে না। এরা অনেকটা তোমার চেষ্টা, তুমি নিজেকে কিভাবে গ্রুম করছো, তুমি কিভাবে নিজেকে রেলেভেন্ট রাখছো, সেটা খুব ইম্পর্টেন্ট। একটা ডিসিপ্লিনের দরকার। আর মানুষ যাতে তোমাকে ভালোবাসে, নট দর্শক তো ভালোবাসবে, সে গল্পকে ভালোবাসছে, তোমাকে, তোমার চরিত্রকে ভালোবাসছে, কিন্তু তোমাকে যারা চেনে, যারা তোমার আশেপাশে, যারা তোমার টেকনিশিয়ান, যারা তোমাকে তৈরি করেছে, যারা লিখছে, তাদের ছোট করো না, তাদের নিজের স্টারডম কোনোদিন দেখিও না। কারণ তোমার স্টারডমের পেছনে ওদেরও বড় অবদান আছে। যে লাইট করে, যে ডিওপি, যে ক্যামেরা করে, যে ডিরেক্টর, যে স্ক্রিপ্ট রাইটার, তাদের সকলের না একটা কন্ট্রিবিউশন থাকে আমাদের জীবনে। যখন আমরা একটু নামডাক আমাদের হয়ে যায়, তখন আমরা ভাবি না, এই যে রথ বলে আমি দে, পথ বলে আমি, ওই জায়গাটা না জীবনে ওই জিনিসটাকে জায়গা দিও না, কারণ ওটা নেগেটিভিটির জায়গা। সবসময় পজিটিভ থাকবে। মানুষকে সম্মান দিলে মানুষ তোমাকে সম্মান করবে। কারণ কার ব্যাংকে কী টাকা আছে সেই দিয়ে তোমাকে কোনোদিন কেউ মাপবে না, কারণ সে জানে তুমি ওই টাকাটা ওকে দেবে না। তুমি যেটুকু দিতে পারো সেটা হচ্ছে তোমার ভালোবাসা বা ভালো ব্যবহার। সেটা যতদিন তুমি রেখে, মাথা ঠান্ডা রেখে, গ্রাউন্ডেড হয়ে যতদিন কাজ করবে, তুমি জায়গা পাবে। তুমি বললে যে হিরো বা হিরোইন হয়ে ওঠা, তুমি শুরুর দিকেই যেটা আমাকে বলছিলে যে তুমি কোনোদিন হিরো হতে চাওনি, নেগেটিভ চরিত্রটা তুমি খুব এনজয় করেছো। কিন্তু অনেক সময় তোমাকে দেখতেও তো একটু হিরো হিরো, তো অনেক সময় কেউ যদি বলে থাকে যে কেন হিরো হলে না, বা হিরো হওয়ার আক্ষেপ, এটা তো তোমার নেই। আমার নেই, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, আরে তোমাকে তো হিরোর মতন দেখতে, তুমি কি ভিলেনের রোল করো বলো তো। অ্যাকচুয়ালি তুমি যদি হিস্ট্রি অফ সিনেমা পড়ো, এই ভিলেনগুলো তুমি টাইটানিকও যদি তুমি দেখো, ওই যে বাচ্চা একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, আর যার সাথে অ্যাকচুয়ালি কেটের বিয়ে হওয়ার কথা, তো ওই লোকটাকে কিন্তু মানে হলিউডের অরিজিনাল ভাষায় ভিলেন হ্যাড টু বি বেটার লুকিং দ্যান দ্য হিরো। হিরো কীভাবে তৈরি হয়? হিরো সিচুয়েশন হিরোকে ক্রিয়েট করে, কিন্তু অ্যাকচুয়ালি ভিলেনের প্রেমে হিরোইনরা কিন্তু ওই দেখতে ভালোই ভালো। তারপরে যখন মানুষ বিচার করে যে না, এ তো বলছে কত টাকার জুতো পরেছি, কিন্তু হিরো ওই বৃষ্টির মধ্যেও ওই মেয়েকে মাথায় ছাতা ধরার জন্যে ও দৌড়ে গেল, চিন্তা করলো না যে জুতো 1 লাখ টাকার না জুতো 10,000 টাকার। তো সিচুয়েশন ক্রিয়েটস, এটা একটা সিচুয়েশন বললাম, অন্য সিচুয়েশন হয়তো আগুন ধরে গেছে। যেভাবে নার্গিস দত্ত আর সুনীল দত্তের বিয়ে হয়েছিল, মাদার ইন্ডিয়ার শুটিং চলছে, সুনীল দত্তের মা করছেন নার্গিস দত্ত, সেটে একটা আগুন ধরে যায়, সুনীল দত্ত কিন্তু কোনো দিকে তাকান না, উনি কিন্তু ঝাঁপিয়ে গিয়ে নার্গিসকে উদ্ধার করেন ওই আগুন থেকে। এটা আমাদের শোনা গল্প। সেখানে নার্গিস দত্ত যখন সুনীল দত্তের দিকে তাকাচ্ছেন, যে একবারও সে চিন্তা করলো না যে সে নিজে বেঁচে থাকবে কিনা, অথচ সে বললো দ্যাট ইজ হিরো, দ্যাট ইজ আ রিয়েল লাইফ হিরো। সো ভিলেন গুড লুকিং হবে, সেটা হতেই পারে, সেটা নিয়ে কোনো মানে অরিজিনালি তাকেই গুড লুকিং হওয়ার কথা। তাই জন্য প্রথমে
বিয়েটা ঠিক হয় ভিলেনের সাথে। তারপরে যখন হিরোইন তার কোয়ালিটিগুলো দেখে, আর হিরো যে গরিব, হয়তো অটো চালায় বা হয়তো ট্যাক্সি চালায় বা হয়তো একটা সাধারণ একটা চাকরি করে, কিন্তু দেখে না এই মানুষটার সাথে টাকা তো আমি আর খাবো না, আমাকে ভালো থাকতে হবে, এই মানুষটা আমাকে ভালো রাখবে, তখনই তুমি পার্থক্যটা বুঝবে যে একে রিজেক্ট করে, ভিলেনকে রিজেক্ট করে, হিরোর কাছে যায়। এটা হচ্ছে লজিক। তোমার অভিনয় জীবন নিয়ে তো আমরা এতক্ষণ শুনলাম, এত বড় একটা জার্নি, দীর্ঘ জার্নি আজও চলছে। তো এই এত দিনের জার্নি বা এত বছরের জার্নির মধ্যে কোনো না পাওয়া বা আক্ষেপ রয়েছে তোমার ব্যক্তিগতভাবে? না, আমি এটা সব মঞ্চেই বলেছি, আমার কোনো, দেখো আমি সবসময় জাজ করি আমি কোথায় ছিলাম, আমি অর্থ দিয়ে বলছি না। হয়তো বাবার ব্যবসা করলে আমি অর্থ অনেক অনেক বেশি উপার্জন করতে পারতাম, কিন্তু আমি যখন বাংলাদেশ গেলাম, আমি যখন যাত্রা 2017-18 সিজনে আমি যখন যাত্রা করি নেপাল সরকারের দলে, আমি যখন ওই মাঠে ঘাটে যাচ্ছি, মানে যখন মানুষকে দেখছি, মানুষের সেই ভালোবাসা দেখছি, সেই সাড়াটা পাচ্ছি, এটা আলাদা কিক, মানে এর চেয়ে বড় কিক হতে পারে না মানুষের জীবনে। ঢাকা এয়ারপোর্টে নেমেছি, সেখান থেকে আমরা কুমিল্লা আর চাঁদপুর কুমিল্লা ওই অঞ্চলে শুটিং করতে গেছিলাম। মানুষের যা ভালোবাসা আমি এপার ওপার বাংলার মানুষ থেকে পেয়েছি, মানে আমি ধরলাম ওখানে 16-17 কোটি, এখানে ধরলাম 10 কোটি, তো 26-27 কোটি মানুষের ভালোবাসা। এবং বিদেশে আমি মালয়েশিয়া শুটিং করতে গেছিলাম, রকি, যে ছবিটা আমাদের মিঠুনদার ছেলের প্রথম ছবি ছিল, তো তাতে অগেন আমি ভিলেন ছিলাম। তো আমি যখন রকির শুটিংয়ে মালয়েশিয়া গেছি, এয়ারপোর্টে কতগুলো বাংলাদেশি যারা বাংলাদেশে থাকেন এবং ওখানে চাকরি করেন, যে ভালোবাসা আমি পেয়েছি। আমি লন্ডন গেছিলাম শুটিং করতে, আমি সোনির একটা হিন্দি সিরিয়াল করতাম, এসা দেশ মেরা, তার 18 দিন ছিলাম আমরা ওখানে, আমি শুটিং করতে গেছি, আমি ওখানে খেয়েছি, মানে বাংলা ওই জায়গা দেখে। ওই এখন পরিচালক মারা গেছেন, লেক টন্ডন, খুব নামকরা পরিচালক, আপনারা সার্চ করলে খুঁজে পাবেন। আর কনওয়ালজিৎ, কুকুজি ডাকতাম আমরা একসাথে খেতে বসেছি। ওই ওনারটা ছিলেন বাংলাদেশের, উনি খাওয়ার পরে না উনি টাকা নিলেন না, তো কমলজিৎ ভাবলেন হয়তো ওনাকে চিনতে পেরেছে বলে, কারণ আমি তখন বম্বেতে জাস্ট প্রথম কাজ আমার, তো উনি জানতেন না যে আমি বাংলায় কাজ করেছি বা। তো উনি এসে আবার আমার সাথে যখন বাংলায় কথা বলছেন এবং বললেন যে না না না, আপনি আমার মেহমান, আপনার থেকে আমি কী করে টাকা নেব, আর কিছুতেই টাকা নিলেন না। তখন না কনওয়ালজিৎ না অনেকক্ষণ আমাদেরকে চেয়েছিলেন, উনি বুঝতে পারেননি, বলে তুমি কী করেছো গো আগে, তারপরে ওনাকে ডিটেলে বললাম। সো ভালোবাসার তো কোনো মূল্য হয় না, মানে আলাদাভাবে বাবার ব্যবসা করলে আমি কোথায় থাকতে পারতাম, বা নিজেকেও যদি ব্যবসা করতাম তাহলে কোথায় থাকতে পারতাম, মানে অর্থের দিক থেকে না, আমি যেখানে আছি আমার কোনো আক্ষেপ নেই। এই যে হিরোর পাশাপাশি একটা স্ট্রং ভিলেন না থাকলে যেরকম বাংলা ছবি জমজমাট হয়ে ওঠে না, এরকম তোমার বাস্তবে কোনো অভিজ্ঞতা হয়েছে? ধরো তুমি পাবলিকলি বেরিয়েছো, মানে তোমাকে দেখে বলা হয়েছে যে ও তুমি তো নেগেটিভ, ওখানে ভিলেন করেছিলে, ওই নায়িকার সাথে অমুক করেছিলে। দেখো এইটা আমি আমার অন্য এক্সপিরিয়েন্সও আছে, কাজের মেয়ে পালিয়ে গেছে, ওই বদমাইশটা এসছে, ওইসব তো অনেক কিছু বলা গিয়েছে। মানে আমি একজন বন্ধুর বাড়িতে গেছি, তো তার যে যে ওনার ডোমেস্টিক হেল্পার কি, তিনি দরজাটা খুলেছেন, দরজা খুলে পালিয়ে গেছেন, পালিয়ে গিয়ে তাকে বলছে আরে ওই বদমাইশটা এসছে, সেই সব তো আছে। তাছাড়া আমি আমার দিদিদের নিয়ে আমরা একটা ছবি করেছিলাম জিতের সাথে, ফাইটার বলে ওই রবি কিনাগির ছবি। তো আমরা ফাইটার ওদের দেখতে নিয়ে গেছি দিদিদের, 3টে দিদি, আমি, জামাইবাবুরা সবাই বসে দেখছি। জামাইবাবুরা তো বাংলা বোঝে না, দিদিরা বাংলা বুঝতো বা বোঝে, তো ওরা দেখছে। আর তারপরে যখন আমি ওই লকেটকে নিয়ে, এই নানা রকম অন্য বাচ্চা ফাচ্চাকে নিয়ে মানে প্রায় ছুড়ে দিতে যাচ্ছি, জিতের ঢোকা আছে, বাইক করে জিত ঢুকছে। ওই ঢোকার পরে প্রথমে বলেছে এই তোর বাপ এলো, এবার তারপরেরটা তো তুমি দর্শককে শোনাতে পারবে না। তাতে দেখলাম আমার দিদিরাও খুব খুশি হলো, বলে জানি ক্যারেক্টার হিট হয়ে গেছে, তো মানে এত গালাগাল দিচ্ছে, তখন ওরা বুঝতে পারছি যে ইম্প্যাক্ট কী, মানে একটা ভিলেনের ইম্প্যাক্ট কী, সে যত গালাগাল খাবে তত ভালো। আরেকটা কথা বলো, তুমি যেটা বলছিলে শুরুর দিকে পল্লবীর কথা বলছিলে, তো ইন্ডাস্ট্রিতে অনেকেই মানে কাজ না পাওয়ার একটা বিষয় থাকে, যে ডিপ্রেশন বা ব্যক্তিগত জীবনের একটা দিক থাকে, যেখানে অভিনেতা অভিনেত্রীতে তো ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর চর্চা হয়, প্রচুর আলোচনা হয়। তো এই যে ব্যক্তিগত জীবন, তাদের যে মেন্টাল একটা প্রস্তুতি থাকে না, যে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হলেও কীভাবে সেটাকে হ্যান্ডেল করতে হয়? দেখো শুধু হ্যান্ডেল না, আমি বলছি এই যে ব্যক্তিগত জীবন বলে
আমাদের অভিনেতাদের স্পেশালি যারা টেলিভিশন করেন তাদের খুব একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকার কথা না। তার কারণ তোমার 10টায় প্যাক আপ হয়, সকাল 7টায় কল টাইম থাকে। এবার এইটুকু সময় যদি তুমি ডিসিপ্লিন না থাকতে পারো, তুমি যদি নিজেকে নিয়ে শরীরচর্চা থেকে নিয়ে স্কিন কেয়ার, স্পেশালি মেয়েদের কথা বলি, এইটাকে তুমি যদি রেস্ট না দাও, তোমার বডিকে তুমি যদি রেস্ট না দাও, তুমি যদি অন্য কোনো সিনেমা চালিয়ে না দেখো, তাহলে এই যে মেমোরি চিপটা এটা তো এক্সস্ট হয়ে যাবে। আজকে আমি 3টে 3:30টার আগে ঘুমোতে পারি না মানে অভ্যেস দাঁড়িয়ে গেছে। নেটফ্লিক্স দেখতে হবে, অ্যামাজন দেখতে হবে, হটস্টার দেখতে হবে, কিছু না কিছু নতুন একটা দেখতে হবে। গুল্লাক 3 এসছে, দেখলাম সোনি লিভে, অসাধারণ। পঞ্চায়েত 2 দেখলাম, অসাধারণ। মানে কিছু নেই, সিম্পল, ইটস স্টোরি টেলিং। তো এই জিনিসটা তোমাকে তো কোথাও না কোথাও তোমার মেমরি ব্যাংকটাকে সবসময় রিফিল করতে থাকতে হবে। আমি রিকোয়েস্ট করব যারা এই ইয়াংস্টার্সরা আছে, পার্টি করো, একটা স্যাটারডে করলে, একটা সানডে করলে, বাট ডিসিপ্লিন তোমাকে এই এতগুলো বছর নিয়ে যাবে। ডিসিপ্লিন ছাড়া তুমি জিরো, যতই ট্যালেন্টেড হও না কেন। ইফ ইউ আর নট ডিসিপ্লিন, তুমি আজ না কাল, ইটস জাস্ট অ্যাবাউট টাইম, তুমি টাইম বম্বের উপরে বসে আছো। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন। আরেকটা ডি দিয়েই শব্দ হচ্ছে, সেটা হচ্ছে ডেস্টিনি। যার যেটা ডেস্টিনিতে লেখা আছে সেটা কেউ খণ্ডাতে পারবে না। তো এত বছর হয়ে গেল, ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত যে অনেক সময় আমরা অনেক স্টোরি দেখি, অনেক মানে যেটা বলছিলাম যে চর্চা হয় প্রচুর, তো সেটা তুমি কিভাবে দেখো? তোমার ব্যক্তিগত জীবন নিয়ে যারা চর্চা করে তাদের তুমি কিভাবে দেখো? দেখো, এক হচ্ছে যে এটা অস্বীকার করে লাভ নেই, একটা সময় অবধি যখন জীবন রঙিন হওয়ার কথা ততদিন রঙিন ছিল, ফলে সেই নিয়ে চর্চা যদি কেউ করে আমার কোনো অসুবিধে নেই। এবং খারাপ বলুক ভালো বলুক, ইট ওয়াজ মাই লাইফ, আই হ্যাভ নো রিগ্রেটস। আমি আজকে 2015 সালে জয়শ্রীকে বিয়ে করেছি। আমাদের একটি কন্যা সন্তান আছে, আরিয়া। এবং এর বাইরে আমার কাজের জগৎ আছে, অফিস আছে। এই অফিস না, রানের অফিস যেহেতু যাই, সুরেন্দ্র ফিল্মস আছে, আমি আছি, আমার পরিবার। এর বাইরে আমার কোনো জগৎ নেই, কোনো জগৎ নেই। জগৎ সেটাই হবে যেখানে আমি আরিয়াকে নিয়ে যেতে পারবো, যেখানে আমি জয়শ্রীকে নিয়ে যেতে পারবো। তার বাইরে যে আমি বন্ধুদের সাথে বসলাম, কিছু না। তুমি এসো, বাড়িতে এসো, বাড়িতে বসো, বাড়িতে কথা বলো। সো যারা করছে ভালো করুক, আমার কোনো অসুবিধা নেই। দেখো, আমাকে যিশুর বাবা, মানে আমাদের যিশু সেনগুপ্তর বাবা উজ্জ্বল সেনগুপ্ত আমার বাবার মতনই আমি ভীষণ ভালোবাসতেন, এবং আমিও খুব ভালোবাসতাম এককালে। আমাকে একদিন একটা কথা বলেছিলেন যে এটা নেগেটিভ পাবলিসিটি, কিন্তু মনে রেখো এই নেগেটিভের পেছনে কিন্তু পাবলিসিটি আছে। যেরকম পজিটিভ পাবলিসিটি হয়, আবার নেগেটিভ পাবলিসিটি হয়। তুমি চর্চায় আছো, ইউ মিন সামথিং, ইউর ফেস, তোমাকে নিয়ে মানুষ থ্রেট ফিল করছে বলেই তোমাকে নিয়ে কথা বলছে। আমি চেষ্টা করি পজিটিভ থাকার। ইট ডাজন্ট রিয়েলি ইফেক্ট। যারা আমার কাছের মানুষ তারা আমাকে চেনে, যে রাত 3টের সময় যদি কোনো অঘটন ঘটে কাকে ফোন করতে হবে, সে বন্ধুরা আমার জানে। তারা জানেন যে ভারত যে অবস্থায় থাকবে ভারত চলে আসবে। সেই ডিপেন্ডেবিলিটি, সেই ভরসা এবং সেই ট্রাস্ট যারা আমাকে চেনেন তারা জানেন। আচ্ছা, একটু আড়াইয়ের কথা বলো, সামনেই পুজো, কেনাকাটা হয়েছে ওকে নিয়ে? আরিয়ার একটা রাউন্ড কেনাকাটাই অলরেডি হয়ে গেছে, এবং ওকে যেহেতু লীনাদিও খুব ভালোবাসেন, ওর নানি আছে, দাদি আছে, তো ও তো অলরেডি ওর মানে আর অঙ্কে গেলাম না, তো অলরেডি একটা রাউন্ড হয়ে গেছে। তার মধ্যেও 2টো জামা কাপড় আগেই ইউজ করে দিয়েছে, যেটা ওর মা রেখেছিল যে ষষ্ঠী থেকে ষষ্ঠী, এটা সপ্তমী, এটা অষ্টমী, তার মধ্যে 2টো অলরেডি পরে ফেলা হয়ে গেছে। এবার যাবে, আবার যাবে। তখন ওর মা বলে যে আমি নাকি স্পয়েল করি। তা আমি বললাম আমার বাবাও আমাকে আমার ছোটোবেলায় স্পয়েল করেছে, এবার ওকে একটু স্পয়েল নাও করলাম। বুড়ো বয়সে বাবা হয়েছে, ওইটুকু তো করতেই পারি। আচ্ছা, আমরা খুব রিলস দেখি ওর সাথে, ও তো খুব পপুলার। মানে ওর, আমি বলি ওর যদি জয়শ্রীর মানে তুমি রিলের ওতে যাও, তুমি দেখতে পাবে ওর এক একটা, মানে আমরা 3জন নিয়ে ওর এক একটা 5.5 মিলিয়ন ভিউজ হয়েছে।
2.5 মিলিয়ন 4.3 মিলিয়ন, মানে আমি দেখে এ হয়ে যাই। প্লাস জানি না কেন ওর মা খুব বাজে ডান্সার, আমি নিজে খুব বাজে ডান্সার, তবে মানে ও একটা রিদমের সেন্স ও ছোটোবেলা থেকেই হয়েছিল। তারপরে তো টুবানের কাছে, তার আগে গণেশাচার্যতে দিয়েছিলাম, তারপরে টুবানের কাছে এখন ওই খোঁজ একাডেমি বলে আছে, ওখানে যায়, রেগুলারলি যায়, খুব ইন্টারেস্ট নিয়ে যায়, এবং শি ইজ ভেরি রিদমিক, শি ইজ এ ভেরি গুড ডান্সার। মানে আমাদের ইনিশিয়ালি ওই কোরিওগ্রাফ করে দেয়, ওই দেখিয়ে দেয় কী করতে হবে, আমরা যেটুকু পারি ওকে কপি করে করি, এবং তিনজন যদি থাকি সেটা কিন্তু খুব মানে খুবই হিট করে। বোঝা যাচ্ছে যে ও শুরু থেকে থাকছে, ও প্রথমে দেখা যায়, তারপর জয়শ্রীদি, তারপর তুমি, মানে পরপর। এই যে মানে আরিয়াকে কি অভিনেত্রী হিসেবে দেখার ইচ্ছে? দেখো, আমি বেসিক্যালি চেয়েছিলাম ও ক্রিকেট খেলুক, মানে আমার যেহেতু ক্রিকেটার হওয়ার খুব শখ ছিল। আন্ডার 19 তখন 30 না 32 জনের সিলেকশন হতো, আমার কাছে সেই সিএবির চিঠিও আছে। আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু হলো না, কোনোভাবে হলো না। আমি চাই ও মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানা ওই ধরনের ক্রিকেট খেলুক। আমার খুব ইচ্ছে যে ও ক্রিকেটার হবে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এই বললাম, এই 4 আঙুল, ওর হাবভাব দেখলে তো মনে হয় মানে প্রত্যেকটা জিনিসই না, মানে সিম্পল চকোলেটি গুড মর্নিং বাবা, তার মধ্যেও একটা নাটক আছে, মানে সেটা ইচ্ছাকৃতভাবেই করে, মানে আলাদাভাবে কিছু না, ইচ্ছাকৃতভাবেই করে। আর মেকআপ, লিপস্টিক, যেহেতু মা বাড়ি থেকেই মেকআপ করে বেরোয়, তো ওই সব ওর বোঝা হয়ে গেছে, মানে অলরেডি গ্র্যাজুয়েশন হয়ে গেছে ওর 6 বছর বয়সে। বাবা কম বন্ধু বেশি কি? দেখো, একটা জিনিস আরিয়া জানে যে একটা লেভেল অবধি বাবা সব বান্দরামও সহ্য করবে, আবার একটা লেভেলের পরে যদি বাড়িতে কাউকে ভয় পায় সেটা কিন্তু আবার বাবাই। সো আই এম আ বন্ধু অ্যান্ড আই এম অলসো দ্যাট বাবা, যে 18 বছর বয়স অবধি তো শাসন করবই, তারপরে তোমার জীবন, ইয়োর লাইফ, আই উইল গিভ ইউ দি অপরচুনিটি, বাকি হাউ ডু ইউ ইউজ দ্যাট অপরচুনিটি ইজ আপ টু ইউ। বাবাও আমাকে সেইভাবেই মানুষ করেছিলেন, যে বলেছিলেন গিভ হর্স আ লং রোপ, আইদার হি উইল লার্ন গ্যালোপিং অর হি উইল এনট্যাঙ্গেল হিমসেলফ। সেটা ঘোড়ার উপরে ডিপেন্ড করে, তুমি নিজেকে গলায় ফাঁস তৈরি করবে নাকি গ্যালোপিংটা শিখবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আবদার কার কাছে বেশি করে, তোমার কাছে না জয়শ্রীদির কাছে? আমার কাছে আবদারগুলো, আমার কাছেও জানে যে মা খুব স্ট্রিক্ট এই ব্যাপারে, এবং মাই ওকে, মানে জয়শ্রী ওকে পড়াশোনা করায়, পুরো দায়িত্বটাই চান থেকে ওকে স্কুল পাঠানো থেকে, আমি তখন ঘুমোই যখন ওরা স্কুলে যায়। তো আবদারগুলো ও রিজার্ভ জানে যে বাবার কাছে করলে খুব ইজিলি পাস হয়ে যাবে, ওই কিন্তু মা অত সহজে পাস হবে না। শেষ করব, সামনেই দুর্গাপুজো, সব মিলিয়ে তুমি দর্শকদের কি বলবে? আমি বলবো যে এনজয় দ্য পুজোজ। আমরা প্রায় 2 বছর তো কোভিড দেখলাম। এই পুজোয় ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষকে দেখুন যাতে সেও সুস্থ থাকে, যাকে সাহায্য করতে পারবেন, যেটুকু পারবেন সেটুকু করবেন। টলি টাইমের যতগুলো দর্শক আছে তাদের ধন্যবাদ জানাবো, টলি টাইমকে ধন্যবাদ জানাবো, তোমরাও সময় বার করে আমার কাছে এলে। আগাম শারদীয় শুভেচ্ছা, ভালো থাকবেন, মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে। থ্যাংক ইউ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।